পেজিং অপারেটিং সিস্টেমে মেমোরি ম্যানেজমেন্ট অপটিমাল করতে হেল্প করে। তো এখন আমরা দেখি কিভাবে পেজ টেবিল ইমপ্লিমেন্ট করা যেতে পারে। সো আমরা জানি যে পেজ টেবলস আর ইজ কেপ্ট ইন দ্য মেন মেমোরি, মানে পেজ টেবলগুলো মেন মেমোরিতে স্টোর করা হয়। অ্যান্ড দেয়ার্স আ পেজ টেবল বেসড রেজিস্টার যেটা পয়েন্ট করে পেজ টেবিলের দিকে, অ্যান্ড পেজ টেবল লেন্থ রেজিস্টার যেটা ইন্ডিকেট করে দ্য সাইজ অফ দ্য পেজ টেবল। So in this scheme, every data or instruction access requires two memory access. So এখন কিন্তু আমাদের দুইটা মেমোরি অ্যাক্সেস দরকার হচ্ছে। একবার অ্যাক্সেস করা লাগতেছে পেজ টেবিলে টু গেট দ্য ফ্রেম নাম্বার, অ্যান্ড দেন ফ্রেম নাম্বার ইউজ করে এরপরে আমরা অ্যাকচুয়াল লোকেশনে গিয়ে অ্যাকচুয়াল ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন পাচ্ছি। সো আমার কিন্তু দুইবার মেমোরি অ্যাক্সেস করা লাগছে টু গো টু এ সিঙ্গেল মেমোরি অ্যাড্রেস। Okay, so the two memory access problem can be solved by use of a special first lookup hardware cache called associative memory or translation look aside buffer. So এখানে এই দুইটা টেকনিক আমরা দেখব। এই দুইটা টেকনিক হচ্ছে হার্ডওয়্যার বেসড ক্যাশিং সিস্টেম, অনেকটা যে ক্যাশ মেমোরির মতো সিস্টেম, যেটা আমাদেরকে হেল্প করবে যে কিছু কিছু কেসে আমার দুইবার মেমোরি অ্যাক্সেস না করে একবার মেমোরি অ্যাক্সেস করেই আমি ডেটাতে চলে যেতে পারবো। এই হেল্পটুকু করবে আমাদের। সো প্রথমে আমরা দেখি অ্যাসোসিয়েটিভ মেমোরি। অ্যাসোসিয়েটিভ মেমোরিতে আসলে কি হয়? সো এখানে আসলে প্যারালাল সার্চ হয়, যে এখানে একটা ক্যাশ মেমোরিতে আমার পেজ নাম্বারগুলো এবং এর অ্যাসোসিয়েটিভ ফ্রেম নাম্বারগুলো থাকে। সো এই জায়গা থেকে আসলে আমার ইনফরমেশান পেতে বা ওই পেজে কারেসপন্ডিং ফ্রেম নাম্বার পেতে কোনো টাইমই লাগে না, কারণ দিস ইজ ক্যাশ মেমোরি। বাট এইখানে কিন্তু সবগুলো পেজের কারেসপন্ডিং ফ্রেম নাম্বার থাকবে না। সো এই সিস্টেমে কিভাবে কাজ করবে অপারেটিং সিস্টেম, যে ইফ পি ইজ ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার, মানে দেন গেট দ্য ফ্রেম নাম্বার, এই ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি বা অ্যাসোসিয়েটিভ রেজিস্টারের মধ্যে থাকে। সো অ্যাসোসিয়েটিভ রেজিস্টার যদি পি থাকে, ওই পেজ নাম্বারটা থাকে, তাহলে তো তার পেজ টেবিলে যাওয়া লাগতেছে না, সে ডিরেক্ট ফ্রেম নাম্বার পেয়ে যাচ্ছে এবং ডিরেক্ট মেমোরিতে অ্যাক্সেস করছে, একবারেই সে মেমোরিতে অ্যাক্সেস করতে পারছে। আর যদি পেজ নাম্বার এখানে না থাকে অ্যাসোসিয়েটিভ রেজিস্টারে, দেন ফ্রেম নাম্বার পেতে পেজ টেবিলে যাওয়া লাগবে মেমোরির। সো এই সময়ে হচ্ছে আমার মেমোরিতে একবার অ্যাক্সেস করা লাগতেছে ডিরেক্ট ডেটা অর ইনস্ট্রাকশন, আর এই কেসে আমার মেমোরিতে দুইবার অ্যাক্সেস করা লাগতেছে, একবার পেজ টেবিল থেকে ফ্রেম পাওয়ার জন্য আর একবার অ্যাকচুয়াল ডেটা বা ইনস্ট্রাকশন পাওয়ার জন্য। সো টিএলবিও সিমিলার টাইপ অফ কনসেপ্ট। এখানে হচ্ছে একটা টিএলবি নামে বাফার থাকে, এই বাফারের মধ্যে কিছু পেজ নাম্বার এবং ফ্রেম নাম্বার থাকে, যেই পেজ নাম্বার বা ফ্রেম নাম্বারগুলো হয়তো খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হইতে পারে, এই টাইপের পেজ নাম্বারগুলো হয়তো থাকতে পারে এখানে। তো যখন একটা পেজ নাম্বারের ফ্রেম নাম্বার খুঁজবে, সে প্রথমে টিএলবির মধ্যে খুঁজবে, যদি টিএলবিতে থাকে তো ডিরেক্ট সে মেমোরিতে অ্যাক্সেস করতে পারলো, আর যদি টিএলবিতে না থাকে তখন তার পেজ টেবিলে অ্যাক্সেস করা লাগবে, তারপর পেজ টেবিল থেকে সে মেমোরিতে অ্যাক্সেস করবে। সো ইন দিস ওয়ে অ্যাকচুয়ালি আমরা মেমোরি অ্যাক্সেস টাইম কিছুটা কমাইতে পারি ফর সাম পেজেস। সো তাহলে আমাদের ইফেক্টিভ অ্যাক্সেস টাইম কত হবে এটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি? সো আমরা বুঝতে পারছি যে তাহলে কিছু সংখ্যক পেজের জন্য একবারেই সে ডেটা বা ইনস্ট্রাকশন পাচ্ছে, আর কিছু সংখ্যক পেজের জন্য সে দুইবার মেমোরিতে অ্যাক্সেস করা লাগছে। ওকে, সো আমরা যদি অ্যাসোসিয়েটিভ লুকআপ টাইমকে ইটা চিন্তা করি, সো ইট ক্যান বি লেস দেন 10% অফ দ্য মেমোরি অ্যাক্সেস টাইম। আর হিট রেশিওকে আলফা চিন্তা করি, সো আলফা হচ্ছে ইজ দ্য পার্সেন্টেজ অফ টাইম দ্যাট এ পেজ ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার। মানে আমার যে ক্যাশ মেমোরিতে কোনো একটা পেজকে পাবো, তার চান্স হচ্ছে আলফা, তার রেশিওটা হচ্ছে আলফা, আর এটা হচ্ছে ওই ক্যাশ মেমোরিতে আমার অ্যাক্সেস করার টাইম। সো আমরা এরকম একটা সিনারিও চিন্তা করি যেখানে হচ্ছে আলফা হচ্ছে 80%, মানে হচ্ছে 80% টাইম আমি টিএলবি মানে আমার ক্যাশ মেমোরি থেকেই পেজের ফ্রেম নাম্বারটা পেয়ে যাব, এবং ওই ক্যাশ মেমোরিতে অ্যাক্সেসের টাইম হচ্ছে 20 ন্যানোসেকেন্ড। আর যদি ক্যাশ মেমোরিতে যেতে না পারি, আমার ক্যাশ থেকে যদি আমি
ওই পেজের ফ্রেম নাম্বার না পাই, তাহলে আমার তো পেজ টেবিলে যেতে হবে এবং এরপর আবার মেমোরিতে যেতে হবে। সো নর্মালি মেমোরি অ্যাক্সেস টাইম হচ্ছে 100 ন্যানোসেকেন্ড। তাহলে এখন আমরা ইফেক্টিভ অ্যাক্সেস টাইম কীভাবে ক্যালকুলেট করব? সো ইফেক্টিভ অ্যাক্সেস টাইম হচ্ছে, আমি চিন্তা করব যে এই যে 80% টাইম আমার একবার অ্যাক্সেস করা লাগছে। কোথায়? আমার একবার অ্যাক্সেস করা লাগছে ইন মেমোরি, কারণ মেমোরিতে একবার অ্যাক্সেস করতে 100 ন্যানোসেকেন্ড টাইম লাগে, আর বাকি 20% টাইম আমার মেমোরিতে দুইবার অ্যাক্সেস করা লাগতেছে। তাহলে আমার টোটাল ইফেক্টিভ টাইম কত, আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। সেম এখন যদি আমার হিট রেশিও হয় 99%, যে 99% কেস টাইমেই আমরা ওই ক্যাশ থেকেই ফ্রেম নাম্বার পেয়ে যাচ্ছি, তখন আমার ইফেক্টিভ অ্যাক্সেস টাইম হচ্ছে 101 ন্যানোসেকেন্ড। সো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা সিস্টেমের জন্য ইফেক্টিভ অ্যাক্সেস টাইম ক্যালকুলেট করতে পারি, গিভেন দ্যাট আমার ক্যাশ মেমোরিতে কিছু পেজের কারেসপন্ডিং ফ্রেম নাম্বার স্টোর করা থাকবে। এখন আমরা দেখি যে মেমোরির কিভাবে প্রোটেকশন করতে পারি আমরা এই পেজিংয়ের মধ্যে। সো মেমোরির প্রোটেকশন ইমপ্লিমেন্টেড বাই অ্যাসোসিয়েটিং প্রোটেকশন বিট with each frame to indicate if read-only or read-write access is allowed. Can also add more bits to indicate page execute only. So মেইন কথা হচ্ছে আমরা এখন একটা নতুন বিট অ্যাড করব প্রত্যেকটা ফ্রেমের জন্য। এই বিট দেখে আমি বুঝতে পারবো ওই ফ্রেমটা কি প্রোটেক্ট, আই মিন ওই ফ্রেমটার পারমিশন কীরকম, সেটা কি রিড অনলি নাকি রিড রাইট নাকি এক্সিকিউট অনলি। সেরকম বিভিন্ন ধরনের পারমিশনের জন্য প্রোটেকশন বিট আমরা ইউজ করতে পারি। সো একটা মোস্ট কমন টেকনিক হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড বিট ইউজ করা। ইট ইজ attached to each entry in the page table. Valid indicate that the associated page is in the process's logical address space, and invalid represent করে যে সেই পেজটা ওই প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস স্পেসে নাই। সো আমরা ভ্যালিড ইনভ্যালিড বিট ইউজ করতে পারি অথবা পেজ টেবল লেন্থ রেজিস্টার ইউজ করতে পারি। সো এটার আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা চিন্তা করি এই এক্সাম্পলে মেমোরি লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 2 to the power 14, তার মানে আমার অ্যাড্রেস হতে পারবে 0 থেকে 16383। কিন্তু এই 0 থেকে 16383 এই পুরো অ্যাড্রেস মানে পুরোটুকু ধরে আমার কিন্তু প্রসেসটা নাই, আমার প্রসেসের ডেটা মনে করে হচ্ছে এইখানেই শেষ হয়ে যায়। সো এইটুকু পর্যন্ত কাভার করতে আমার 0 1 2 3 4 5 6টা ফ্রেম 6টা পেজের মধ্যে কাভার হয়ে যাচ্ছে, যেখানে আমার প্রসেসের অ্যাকচুয়াল ডেটা আছে। কিন্তু এই লজিক্যাল অ্যাড্রেস স্পেসে দেখা যাচ্ছে টোটাল 8টা ফ্রেম হতে পারে বা 8টা পেজ হতে পারে। সো তাহলে এই যে বাকি পেজ টেবিলে যে বাকি 2টা পেজ যে পরে যেগুলো ছিল বা হতে পারতো, সেগুলোতে কিন্তু আমার অ্যাকচুয়াল প্রসেসের কোনো ডেটা নাই, তাই না? সো ওইগুলোকে আমি আমার পেজ টেবিলে বা ফ্রেমের মধ্যে বা আমার মেইন মেমোরিতে কিন্তু স্টোর করব না। আমি শুধুমাত্র মেইন মেমোরিতে সেইগুলো স্টোর করব যেগুলো আমার ভ্যালিড পেজ। ভ্যালিড পেজ বলতে কী বোঝাচ্ছি, যেই পেজগুলোতে আমার প্রসেসের ডেটা আছে। যে পেজগুলোতে প্রসেসের ডেটা নাই বা যেটা ইনভ্যালিড, ওইগুলোকে কিন্তু আমি লোড করব না। সো এটার জন্য আমি কী করছি, একটা নতুন ভ্যালিড ইনভ্যালিড কলাম ইউজ করছি। তার মধ্যে প্রথম 6টা হচ্ছে আমি ভ্যালিড ইন্ডিকেট করলাম, আর পরের যে 2টা, এই 2টা হয়তো যদি আমার প্রসেসের সাইজ আরও বড় হতো তাহলে হয়তো আমার পেজ 6 পেজ 7 এগুলোকে ইউজ করা লাগতো। কিন্তু যেহেতু এখন আমার প্রসেসটা ছোট বাট আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস বড়, সো এই পেজগুলোতে আসলে কিছু নাই। সো দিস আর দ্য ইনভ্যালিড পেজেস। এবং আমরা যদি এইখানে দেখি, আমার ফ্রেমে এই পেজ দুটো লোড হয় নাই, শুধুমাত্র এই 6টা পেজই লোড হয়েছে। So this is how actually protection works in paging. এখন আমরা দেখি যে শেয়ার্ড পেজ কনসেপ্টটা কিভাবে কাজ করে ইন অপারেটিং সিস্টেম।
তো আমরা জানি অপারেটিং সিস্টেমে অনেক কিছু শেয়ার থাকে, আমাদের যে প্রসেসগুলোর কোড আছে কোডগুলো শেয়ার থাকে, অনেক সময় ডেটা শেয়ার থাকে। তো one copy of read-only code shared among processes similar to multiple thread sharing, যে মাল্টিপল থ্রেডে যে ডেটাগুলা বা প্রসেসের কিছু ইনস্ট্রাকশন ওগুলো শেয়ার থাকে। and this shared code is also useful for inter-process communication if sharing of read-write pages is allowed. সো শেয়ার্ড কোডে এই শেয়ার্ড পেজগুলো খুব ভালো কাজ করে। অ্যান্ড প্রত্যেকটা প্রসেসেরই প্রাইভেট কোড এবং ডেটা থাকবে। ইচ প্রসেস কিপস এ সেপারেট কপি অফ কোড অ্যান্ড ডেটা। দ্য পেজেস ফর দ্য প্রাইভেট কোড অ্যান্ড ডেটা ক্যান অ্যাপিয়ার এনিহোয়ার ইন দ্য লজিক্যাল অ্যাড্রেস স্পেস। সো আমরা কি করব, যে শেয়ার্ড যে কোডগুলো আছে প্রসেসগুলোর মধ্যে, সেই শেয়ার্ড কোডগুলা কিছু পেজে রাখবো, এবং প্রত্যেকটা যে আলাদা আলাদা প্রাইভেট কোড আছে প্রত্যেকটা প্রসেসের, এগুলো আলাদা আলাদা পেজে আলাদা আলাদা করে স্টোর করা থাকবে। সো এইভাবে আসলে শেয়ার্ড পেজটা কাজ করে, কারণ দিস পেজেস যেগুলো শেয়ার্ড কোড, এই পেজগুলোকে আসলে সবগুলো প্রসেসে ইউজ করতে পারবে। আর এই যে প্রাইভেট যে কোডগুলো আছে এগুলো হচ্ছে শুধুমাত্র এটা যে প্রসেসের প্রাইভেট কোড সেই প্রসেস ইউজ করতে পারবে, এটা যে প্রসেসের প্রাইভেট কোড এটা সেই প্রসেস ইউজ করতে পারবে। সো আলটিমেটলি আমার মেমোরি অপটিমাইজেশন হচ্ছে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রসেস আছে, P1, P2 অ্যান্ড P3। সো P1, P2, P3 প্রত্যেকেরই 4টা করে পেজ আছে। 4টা পেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু কোড বা ইনস্ট্রাকশন বা ডেটা এই প্রসেসগুলোর মধ্যে কমন, সেটা হচ্ছে প্রথম 3টা পেজ। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3টা পেজ প্রত্যেকটা প্রসেসের জন্য কমন। সো আমরা যখন প্রসেসগুলোর পেজগুলোকে আমার মেন মেমোরিতে লোড করব, এই যে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, টোটাল 9টা পেজ হচ্ছে, তাই না? সো আমরা কি এটার জন্য এখানে 9টা ফ্রেম অ্যাসাইন করব? শেয়ার্ড পেজ কনসেপ্ট কি বলে? শেয়ার্ড পেজ কনসেপ্ট বলে অ্যাকচুয়ালি আমার 3টা ফ্রেমেই কাজ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে দিস আর দ্য শেয়ার্ড কোড, মানে এক্স্যাক্টলি কমন জিনিস। সো দ্যাটস ওয়াই আমরা যদি প্রত্যেকটা প্রসেসের পেজ টেবল দেখি, দেখব সেম ফ্রেমকে রিপ্রেজেন্ট করতেছে তারা, বা সেম ফ্রেমকে ইন্ডিকেট করতেছে, পয়েন্ট করতেছে। সেটা হচ্ছে 3, 4 অ্যান্ড 7, এখানে 6। সো এইখানে হচ্ছে আমার সেই শেয়ার্ড কোডগুলো স্টোর করা হচ্ছে বা লোড করা হচ্ছে এই ফ্রেমগুলোতে। সো এই জন্য প্রত্যেকটা প্রসেসের পেজ টেবলে প্রথম 3টা ফ্রেমের জন্য, প্রথম 3টা পেজের জন্য সেম ফ্রেম নাম্বারগুলো ইন্ডিকেট করা। বাট এটা হচ্ছে এর প্রাইভেট ডেটা, এটা হচ্ছে এই প্রসেসের প্রাইভেট ডেটা, এটা হচ্ছে এই প্রসেসের প্রাইভেট ডেটা। এগুলো কিন্তু আলাদা আলাদা ফ্রেমে লোড করা আছে। ফর এক্সাম্পল ডেটা 1 সেটা হচ্ছে 1 নাম্বার ফ্রেমে, ডেটা 2 সেটা হচ্ছে যে 7 নাম্বার ফ্রেমে, ডেটা 3 সেটা হচ্ছে যে 2 নাম্বার ফ্রেমে। সো প্রত্যেকটা প্রসেসের প্রাইভেট কোডগুলো যেগুলো শেয়ার্ড না, সে অংশগুলো আলাদা আলাদা জায়গায় স্টোর হচ্ছে। বাট যে অংশটুকু শেয়ার্ড সেগুলোর জন্য মাল্টিপল টাইমস আমরা মাল্টিপল ফ্রেম ইউজ করতেছি না, প্রত্যেকবার সেম ফ্রেমকেই ওরা রিপ্রেজেন্ট করতেছে। সো এইভাবে আমরা শেয়ার্ড পেজ ইউজ করে মেমোরি অপটিমাইজেশন করতে পারি।